এখন ঢুকবেন? হ্যালো। সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। দাবি না মানলে কাল আবারও আন্দোলনের ঘোষণা। সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত বাংলাদেশের 18 লক্ষ কর্মচারী ঘরে ফিরবে না। একজন মামলার আসামি সচিবালয়ে বসে কিভাবে এই কালো আইন বাস্তবায়ন করে? জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। মব সৃষ্টির চেষ্টা হলে দমনের হুঁশিয়ারি। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। সেনা প্রধানের দৃঢ় অবস্থানকে স্বাগত জানালেন আমির খসরু। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আছে বিএনপি, বললেন গয়েশ্বর। সচিবালয়ে আন্দোলনের সমালোচনা এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর। দ্রুত নয়, উপযুক্ত সময়ে সুষ্ঠু ভোট প্রয়োজন, বললেন সার্জিস আলম। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সরকারি চাকরি অধ্যাদেশের নিবন্ধনমূলক বিতর্কিত ধারা বাতিলের দাবিতে অনেকটা অচল ছিল সচিবালয়। সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের ডাকে দিনভর বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রবেশের গেট বন্ধ করে দেয়া হয়। এ নিয়ে দুপুরে আইন উপদেষ্টার সাথে কর্মচারী নেতাদের বৈঠকের কথা থাকলেও তা হয়নি। কর্মচারী নেতারা বলছেন, বিতর্কিত ধারা বাতিল না হলে আগামীকাল সকাল 10টা আবারও মিছিল সমাবেশ সহ কঠোর কর্মসূচি পালন করবেন তারা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর গেজেট জারির প্রতিবাদে সচিবালয়ের ভেতরে তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও সমাবেশ করছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। নিবর্তনমূলক ও কালা কানুন আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে সংগঠনটি। শত শত কর্মচারী দপ্তরের কার্যক্রম বন্ধ রেখে বিক্ষোভে যোগ দিয়েছেন। সচিবালয়ে প্রবেশের গেট বন্ধ করে দেন তারা। অবস্থান নেন মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন ভবনের সামনে। এ সময় কর্মচারী নেতারা জানান, নতুন অধ্যাদেশের কারণে চাইলে কর্মকর্তা কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে, আপিলের সুযোগও নেই। তাই অধ্যাদেশের বিতর্কিত ধারা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বলেছেন, কর্মবিরতির পাশাপাশি বিদ্যুৎ সহ সেবা খাতের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। বিভাগ, দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর, সকল কর্মকর্তা এবং কর্মচারী ভাই বোন সহকর্মীগণ আমাদের এই কর্মসূচির সাথে ঐক্যমত্য বা একাত্মতা পোষণ করেছেন। এই কালো আইন প্রয়োগ করলে আমরা কঠোর হস্তে দমন করব ইনশাল্লাহ। আর আগামীকাল সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই আপনাদের যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। সোমবার সেনা সদরের এক প্রেস ব্রিফিংয়ে করিডোর ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, করিডোর, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইস্যুতে সেনাবাহিনী আপোষহীন। গত 5 আগস্টের পর থেকে সেনাবাহিনী দেশের স্বার্থে সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। মব তৈরির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে এই সেনা কর্মকর্তা বলেন, কেউ যদি মব তৈরি করে বিশৃঙ্খলা করতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। এদিকে চট্টগ্রামের একটি কারখানায় KNF এর পোশাক উদ্ধারের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এই ঘটনাটি উদ্বেগজনক। সেনাবাহিনী গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। এছাড়া ঈদে ঘরমুখ মানুষের নিরাপত্তা ও যাত্রা নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগে ও পরের 2 সপ্তাহে নিয়মিত টহল পরিচালিত করবে সেনাবাহিনী। কোরবানির পশুর হাটে চাঁদাবাজি নিয়ন্ত্রণে চলবে নিয়মিত টহল। একটা বাজে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছিলাম আমরা, সেখান থেকে উত্তরণের চেষ্টা করছে সরকার, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
সমস্ত সংস্থা চেষ্টা করে যাচ্ছে। সেনাবাহিনীও তাদের অবস্থান থেকে যতটুকু কন্ট্রিবিউট করার চেষ্টা করছে। তো আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা একটি স্থিতিশীল অবস্থায় যেরকম আমরা চাই, সবাই আমাদের মনের যে আকাঙ্ক্ষা, নিশ্চয়ই আমরা সেখানে পৌঁছাতে পারব। সরকারি সংস্কার কাজে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে চট্টগ্রামের 2 নম্বর গেট বিপ্লব উদ্যানে দ্বিতীয় দিনের মতো জুলাই হত্যার বিচারের দাবিতে জনমত আর জন আকাঙ্ক্ষা গড়তে পথসভার আয়োজন করে দলটি। সেখানে এনবিআরকে দুর্নীতির আঁতুড়ঘর বলে মন্তব্য করেন হাসনাত। অভিযোগ করেন, এখন যে সচিবালয়ের কর্মকর্তারা আন্দোলন করছেন তারাই 5 আগস্টের আগে বিগত সরকারকে সমর্থন দিয়েছিল। এছাড়া রাষ্ট্রের সংস্কারে বাধা দেয়া হলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দুর্নীতির আঁতুড়ঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর। শক্ত ভাষায় বলতে চাই, 5 আগস্ট পর্যন্ত আমরা দেখেছি যদি হাসিনা না পড়তো, যদি ফ্যাসিবাদ সরকার টিকে যেত, আবার ঠিক কিন্তু আপনারা এই ফ্যাসিবাদী সরকারের পদলেহন করে, এই আওয়ামী লীগ সরকারের পদলেহন করে কিন্তু আপনারা আবার চাকরি করতেন। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন না হলে তা অভ্যুত্থান পরবর্তী কলঙ্কে পরিণত হবে। নীলফামারীতে এমন মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে ডোমার উপজেলায় বিচার সংস্কার ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে হওয়া পথসভায় কথা বলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ। সার্জিস বলেন, নির্বাচন দ্রুত করতে গেলে তা সুষ্ঠু ও স্বচ্ছ হবে না। আওয়ামী লীগের আমলে দুর্নীতি দমন কমিশন দুর্নীতির আখড়া ছিল বলে অভিযোগ করেন তিনি। আরও বলেন, দুদককে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়েছে আওয়ামী লীগ। দ্রুত নির্বাচন হবে, স্বচ্ছ সুষ্ঠু হবে না, তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে। যখন এই সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে, তখন যেন এটি হয়। সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ছাত্র দলের নেতাকর্মীরা। বেলা 12:30টার দিকে মিছিল নিয়ে ঢাবি ছাত্র দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেন। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার ব্যর্থতার দায়ে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ঢাবি ছাত্র দলের নেতাকর্মীরা। দ্রুত ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের চেয়ার থেকে নামিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এদিকে এই হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত কমিটি। সকালে উপাচার্য ভবনে এই প্রতিবেদন হস্তান্তর করা হয় বলে জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এভাবে আর কতদিন? আপনারা জানেন 13 দিন থেকে আমরা বিভিন্নভাবে আমাদের সাম্য হত্যার প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে এসেছি, কিন্তু এখন পর্যন্ত প্রকৃত হত্যাকারী শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা কিছু জানিও না যে আসলেই ঘটনা কি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি। যে আকাঙ্ক্ষা থেকে রাজপথে তাদের বুলেটের সামনে দাঁড়িয়ে তারা যে আন্দোলন সংগ্রাম করে চলেছিল, সেই আন্দোলন সংগ্রামকে রক্ষা করতে হলে এই বিশ্ববিদ্যালয়ের নতুন করে পুনর্গঠনের মধ্য দিয়ে নতুন প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ অঙ্গীকারবদ্ধ হয়ে তারা তাদের দায়িত্ব পরিচালনা করবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আজও অবস্থান কর্মসূচি পালন করছে তার সমর্থকরা। বেলা 11টা থেকে নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থক ও কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের বড় একটি অংশের কর্মচারীরা। 14 মে থেকে এই আন্দোলন শুরু হয়। টানা 13 দিন ধরে আন্দোলন চলে। মাঝে দাবি পূরণের জন্য 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। এরপর আবার আন্দোলন শুরু হয়েছে। নগর ভবনে বন্ধ রয়েছে সব ধরনের নাগরিক সেবা। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। নগর ভবনের ফটকগুলোয় এখনও তালা ঝুলছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও ঢাকাবাসীর ব্যানারে ইশরাকের সমর্থকেরা নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পর পর নগর ভবন প্রাঙ্গণে মিছিল করছেন। মিছিল শেষ হলে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে আবার স্লোগান দিচ্ছেন। লোকাল গভর্নমেন্টে কোনো মেয়র বা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার কেউ গ্যাজেটভুক্ত হওয়ার পরে সে শপথ নিতে পারে না। এই প্রথম আমার জীবনে দেখলাম। নিশ্চয়ই কোনো ভয় ভীতি আতঙ্কের জায়গা আছে।
ক্ষমতা কক্ষিগত করা বা ক্ষমতা স্থায়ী হওয়া বা ক্ষমতা ধরে রাখার মতো নোংরা একটা অভিপ্রায় আছে। আমাদের আন্দোলন না, আমরা তাদের সাথে একমত হয়েছি, এটা নগরবাসী জনগণের আন্দোলন। এটা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো ও তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করেছেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা জানান, ইশরাক হোসেনকে শপথ না পড়াতে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিলের শুনানি আগামীকাল হতে পারে। এদিকে আজকের মধ্যেই ইশরাককে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গত বৃহস্পতিবার ইশরাকের শপথ না পড়ানোর রিট দুটি গ্রাউন্ডে খারিজ করে দেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। যারা বিভিন্ন দোহাই দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে চায় তাদের সাথে ঐক্য হয় না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। বলেন, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইলে আবারও ঐক্য হবে। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা দেশকে গণতন্ত্রের পথে পরিচালিত করতে সেনাপ্রধানের দৃঢ় অবস্থানকে স্বাগত জানিয়েছেন। পেশাদার সংবাদকর্মীদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো। রাজনৈতিক দলের নেতারাও। দীর্ঘ বিরতির পর চালু হওয়া একটি অনলাইন গণমাধ্যমের অনুষ্ঠানে যোগ দেন তারা। অনুষ্ঠানে আমির খুসরো বলেন, অনির্বাচিত বা দায়বদ্ধতাহীন কোনো সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়। কথা বলেন, ফ্যাসিবাদ বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ করতে সরকারের উদ্যোগ আর এনসিপি নেতাদের বক্তব্য নিয়ে। নির্বাচন করতে ভয় পাওয়ার তো কিছু নাই। আপনি গণতন্ত্রের কথা বলবেন, জনগণের কথা বলবেন, আবার নির্বাচনকে ভয় পাবেন, নির্বাচনে যাবেন না। বিভিন্ন দোহাই দিয়ে আমি কবে জনপ্রিয় হয়ে উঠব, আমাদের কখন সুযোগ হবে, জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে, এটার উপর তো গণতন্ত্র চলে যায়। জনগণের মালিকানার কথাটা আপনি মাথায় রেখে আপনি ঐক্যের কথা বলতে পারবেন। আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বলে তো সেটা ঐক্য হয় না। তিনি নির্বাচিত সরকার প্রসঙ্গে সেনাবাহিনী ও সেনাপ্রধানের অবস্থানের প্রশংসা করেন। সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের। যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করে সেখানে সেনাবাহিনী প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই। উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ আর কোনোদিন সেনাবাহিনী আসবে না। জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। জনগণের যে ভোটার অধিকার, জনগণের যে দেশের মালিক, জনগণের সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। 3 বিভাগীয় তারুণ্যের অধিকারের সমাবেশের পর এবার অনুষ্ঠিত হবে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগীয় সেমিনার ও সমাবেশ। ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত সেমিনার মঙ্গলবার হবে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে, আর বুধবার নয়াপল্টনে হবে সমাবেশ। 28 তারিখ একটি তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে। এটির একটি বৃহৎ নীতিগত প্রয়াস, যার মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্র চিন্তায় তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে। অন্তত 15 লক্ষ তরুণ ঢাকাতে এসে এই সমাবেশে যোগ দেবে। নেতারা জানিয়েছেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা জানতে আর বিএনপির 31 দফা ছড়িয়ে দিতে সংসদ নির্বাচনের আগে ধারাবাহিকভাবে এমন আরও কর্মসূচি ঘোষণা করবেন তারা। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নোটিশ জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। আগামী 3 জুন সকাল 10টায় ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। সোমবার 2টি জাতীয় পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আন্তর্জাতিক অপরাধ প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম বলেন, সময়মতো আদালতে হাজির না হলে বা জবাব সন্তোষজনক না হলে শেখ হাসিনার 1 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা হতে পারে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে তাকে ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাপানের কাছে স্বল্প সুদে $100 কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। দেশটিতে প্রধান উপদেষ্টার আসন্ন সফরে 7টি চুক্তি ও সমঝোতার স্মারক স্বাক্ষর করা হবে। দুপুরে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। এছাড়াও সফরে জাপানের শ্রমবাজারে জনশক্তি রপ্তানির দুয়ার খোলার সম্ভাবনা আছে বলে জানান সচিব। ঐতিহাসিক সম্পর্ক আর সহায়তার দিক থেকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু দেশ জাপান। অবকাঠামো, বাণিজ্যিক সহ বিভিন্ন খাতে উন্নয়নে টোকিওকে সবসময় পাশে পেয়েছে ঢাকা। জাপান আমাদের সব ওল্ডেস্ট অ্যান্ড নাম্বার 1 ডেভেলপমেন্ট পার্টনার। 27 মে 4 দিনের জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তার সফরকে ঘিরে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতা পাবে আশা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানিয়েছেন সফরে গুরুত্বপূর্ণ ইস্যুতে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এই বৈঠকে আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন ও সহযোগিতা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের বিষয়ে জাপানের সহযোগিতা এবং রোহিঙ্গার বিষয়ে জাপানের সহযোগিতা নেয়া। যে এই সফরকালে সর্বমোট 7টি এমওইউ সাইনিং হবে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বড় অঙ্কের অনুদান আছে জাপানের। এবার সহজ শর্তে প্রায় $1 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। বাজেটারি সাপোর্ট হিসেবে জাপানের কাছ থেকে $1 বিলিয়ন চাচ্ছি। সুতরাং এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বাজেটারি সাপোর্ট প্লাস হচ্ছে জাইকা এবং জেটপ্রোর সাথে স্যারের এই মিটিং আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাপানের শ্রমবাজারে প্রশিক্ষিত জনশক্তি রপ্তানি ইস্যুতে ইতিবাচক সাড়া পাওয়ার আশা সচিবের। আমাদের ম্যান পাওয়ার জাপানে পাঠানোর উদ্দেশ্যে করা এবং স্কিল ডেভেলপমেন্ট, এই দুটো বিষয়ের দুটো এমওইউ হবে। বাংলাদেশ দিক থেকে এই এমওইউ দুটো সই করবে বাংলাদেশ বিএমইটি, বাংলাদেশ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, আর জাপানিজ সাইড থেকে দুটি বিজনেস কোম্পানির সাথে এটি হবে স্কিল ডেভেলপমেন্ট এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য দুটো এমইউ সই হবে। 30 মে জাপানের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশি আর জাপানি তরুণরা তার সাথে অনারেবল চিফ অ্যাডভাইজারের সাথে মত বিনিময় করবেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।